করোনায় আজও অর্ধশতাধিক মৃত্যু। কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র ২৭,০০০ অক্সিজেন সিলিন্ডার। সংকটেও নেই বাড়ানোর উদ্যোগ। টিকার মজুদে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। বালুক্ষয়, ধ্বংস হয় কুয়াকাটা সৈকত। স্থায়ী সমাধানের দাবি। বাগেরহাটে টানা বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় এলাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। বকেয়া আদায়ে নিলামে তোলা হচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পড়ে থাকা ১২টি বিমান। এখতিয়ার নেই দাবি মালিকদের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এবং মাস্টার প্ল্যানকে পাশ কাটিয়ে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের সুযোগ নেই বলছে নগর উন্নয়নের ২ অভিভাবক সংস্থা। বাণিজ্যিক স্থাপনায় ধ্বংস হবে পরিবেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। করোনায় বিপর্যস্ত সারা দেশ। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ১৩ ও ময়মনসিংহ মেডিকেলে ১৮ জন সহ বিভিন্ন জেলায় ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দিন দিন চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেলেই মারা গেছেন ৯ জন করোনা আক্রান্ত রোগী। এছাড়া করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগী। সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ফারিহা, যেটি বলি চট্টগ্রামে কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, উদ্বেগের বিষয়। গত ২৪ ঘন্টায় কিন্তু চট্টগ্রামে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৪৬৬ জন, যেটি এই যাবতে সর্বোচ্চ রেকর্ড। গতকাল যেখানে ১৩১৫ জনে আক্রান্ত হয়েছে, আজকে সেখানে কিন্তু ১৪৬৬ জন। আপনি এই দৃশ্য দেখলেই বুঝতে পারছেন যে এখানে এটা হচ্ছে ওয়ার্ডের একেবারে বাইরে, কিন্তু যে স্বজনদের কেউ একেবারে গাদাগাদি করে এখানে সরঞ্জাম বসে আছে এবং ওয়ার্ডে তো বেড সিট খালি নাই। এরপরেও কিন্তু বাইরে কিন্তু রোগীদেরকে বিছানা পেতে কিন্তু তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর একটি বিষয়, চট্টগ্রামে যেহেতু সরকারিভাবে ৬৭ থেকে ৫০টির মতো ৪৭ থেকে ৫০টির মতো আইসিইউ আছে, সেখানে একটি আইসিইউ খালি নাই এবং সরকারি বেসরকারি মিলে ৫৭টি আইসিইউ আছে। কোনো জায়গায় কিন্তু আইসিইউ পাওয়া যাচ্ছে না, এটি তো সবারই অভিযোগ রয়েছে। আর একটি বিষয় যেটি বলে রাখি, এখন কিন্তু যে সংক্রমণের হার সেটি গ্রাম অঞ্চলে একেবারে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে। আজকে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের যে রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, সেখানে কিন্তু প্রতিটি উপজেলায় কিন্তু ৪০ থেকে ৫০ জন করে আক্রান্ত হচ্ছে। আর উত্তর চট্টগ্রামের, বিশেষ করে উত্তর চট্টগ্রাম বোয়ালখালীতে আজকে ৪৫ জন আক্রান্ত হয়েছে এবং যে সাতকানিয়া সেখানে প্রায় ৩০ জনের মতো আক্রান্ত হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার যে অ্যাক্টিভেটের জন্য, এবং পাশাপাশি যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সেরকম সৃষ্টি হচ্ছে না, কারণ চট্টগ্রামে যে শিল্পগুলোগুলো তারা অক্সিজেন দেওয়ার কথা বলেছে। তবে কোনো জায়গায় কিন্তু সাধারণ বেড থেকে শুরু করে আইসিইউ চরম সংকট ধারণ করেছে এবং ডেল্টা ভ্যারিয়েন্ট যে ছড়িয়ে পড়ছে চট্টগ্রামে প্রতিটি গ্রামগঞ্জে, সেটি কিন্তু প্রমাণ করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের এই চাপ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিহা। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। ৩০% বেশি সংক্রমণের হার মাথায় নিয়ে সারা দেশে মাত্র ২৭,০০০ অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে কোভিড মোকাবেলা। এই করোনাকালে কয়েক দফা অক্সিজেন সংকটে পড়লেও চোখে পড়েনি সিলিন্ডার বাড়ানোর সরকারি বেসরকারি কোনো উদ্যোগ। তরল অক্সিজেনের পাশাপাশি সিলিন্ডারের সংখ্যা বাড়াতে সরকারি সহায়তা চাইছেন আমদানিকারকরা। আর সিলিন্ডারের মজুদ বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। এই করোনাকালে এসে অক্সিজেনের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। অনেকটাই আমদানি নির্ভর হওয়ায় দেশজুড়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানিতে গতি আসলেও ভাবিয়ে তুলছে অক্সিজেনের সিলিন্ডার সংখ্যা। সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের সিলিন্ডারের সংখ্যা ২৭,১৭০টি। ঘাটতি সেন্ট্রাল অক্সিজেন লাইনেও। এখন আমার 10,000 লিটার লিকুইড অক্সিজেন আমার খরচ হচ্ছে ইন অ্যান অ্যাভারেজ
সিলিন্ডার ছাড়া এটা, আর সিলিন্ডার আমরা 200-র মতো আমাদের টার্নওভার হয় প্রতিদিন। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথেই বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায় সেগুলোর প্রস্তুতি চলছে এবং আমরা সেভাবে আগাচ্ছি। নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকলেও অক্সিজেনের চাহিদা মেটাতে অনেকটাই আমদানির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, যার খেসারত দিতে হয়েছে এই করোনাকালে। তাই তো সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিলিন্ডারের সংখ্যাও বাড়ানো উচিত, আর সেক্ষেত্রে সরকারি সহযোগিতা চাইছেন উৎপাদন ও আমদানিকারকরা। আমি যদি তাকে সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে চাই তাহলে আমার জন্য তো অনেক কষ্টকর ব্যাপার। গভর্নমেন্টের উচিত বেশ কিছু সিলিন্ডার স্টক করে আরও কিছু বড় সিলিন্ডার কিছু কেনা উচিত, যেটা ম্যানিফোল্ডের জন্য, শুধু ছোট সিলিন্ডার না। এরই মধ্যে আরও কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় প্রক্রিয়াধীন জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা 236টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে যাচ্ছি এবং অক্সিজেন সিলিন্ডার কিনতে যাচ্ছি 7060টি। প্রথমবারের মতো মেডিগ্রেড অক্সিজেন জেনারেটর আনছি। এটিও আপনারা পেয়ে যাবেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম নাগাদ। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইনের সংখ্যা 107টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চীন থেকে সিনোফার্মের আরও 30 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি বিশেষ ফ্লাইটে গতরাতে বিমানবন্দরে এই টিকা আসে। এ নিয়ে চীন থেকে মোট 81 লাখ ডোজ টিকা বাংলাদেশে এলো। পর্যায়ক্রমে এগুলোকে তৃণমূলে দেয়া হবে বলে জানান ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য ডাক্তার শামসুল হক। বৃহস্পতিবার রাত 10টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকায় পৌঁছায় 10 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এরপর রাত 1টা ও রাত 3টায় আসে আরও 20 লাখ ডোজ। 30 লাখ ডোজ টিকা ফ্রিজ আপ কার্গোতে করে নিয়ে যাওয়া হয় টঙ্গীর চেরাগালিতে বেক্সিমকো ফার্মার স্টোরেজে। 11 লাখ ডোজ উপহার সহ এ নিয়ে 81 লাখ চীনা টিকা এখন বাংলাদেশের হাতে। চীনের সঙ্গে চুক্তির 3 কোটি ডোজের বাকি চালানো পর্যায়ক্রমে চলে আসবে বলে জানান ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব। বিভিন্ন পর্যায়ে যেমন আমরা আগে পেয়েছিলাম 1 কোটি 2 লক্ষ এর থেকে, অ্যাস্ট্রাজেনেকার থেকে, তারপরে ফাইজার থেকে 1,06,000, মডার্না পেলাম প্রায় 45 লক্ষ, তারপরে চীন থেকে পেলাম 51 লক্ষ এর আগে, আজকে আসলো 30, তার মানে প্রায় 81 লক্ষ হয়ে গেল। কোভিড টিকা প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ পেতে আর সমস্যা হবে না জানিয়ে ইপিআই এর ম্যানেজার জানান বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যারা 55 ঊর্ধ্ব যে ব্যক্তিরা আছেন তারা অবশ্যই তাদেরকে আমরা 11টা অথবা 12টা পর্যন্ত তাদেরকে প্রাধান্য দিয়ে ভ্যাকসিন দিতে বলেছি এবং নারীদেরকে আমরা প্রাধান্য দিয়ে দিতে বলেছি। 3 তারিখে চালানটি আসবে, সেখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজের আর কোনো অভাব থাকবে না। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে। এরই মধ্যে টিকা সংরক্ষণের জন্য সারা দেশে উপজেলা পর্যায়ে 698টি স্টোরেজ প্রস্তুত রাখা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধেও রাজধানীতে বাস ছাড়া চলছে সব ধরনের পরিবহন। সে খবর জানাতে সাইনবোর্ড এলাকায় আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ ফারিহা, 8ম দিনের লকডাউন আজকে, এবং আজকে কিন্তু শুক্রবার হলেও কিন্তু আজকে আমরা দেখছি যে রাস্তায় অসংখ্য মানুষ রয়েছে এবং এটি যে এই মুহূর্তে আমি রয়েছে সাইনবোর্ডে কিন্তু আসলে ঢাকা শহরের ঢোকার একটি অন্যতম কিন্তু একটি পথ, এবং সেই পথে আমরা সকাল থেকে দেখেছি যে বহু মানুষ কিন্তু আসলে পায়ে হেঁটেও তারা কিন্তু ঢুকছেন। যদিও কোনো গণপরিবহন নেই, কিন্তু সিএনজি বা রিক্সা বা অটোরিক্সাগুলো কিন্তু চলছে এবং সেই জায়গাতে কিন্তু মানুষ কিন্তু আসলে যেভাবে পারছে তারা কিন্তু ঢুকছেন। এবং সেটি ছাড়া আপনাকে জানা রাখি যে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চলছে এবং সবাই কিন্তু কোনো না কোনো অজুহাত তারা আসলে দাঁড় করাচ্ছেন। এবং সেটি ছাড়াও যে চেকপোস্টগুলো রয়েছে ঢাকা শহর এবং ঢাকা শহর থেকে বেরোবার যে পথগুলো রয়েছে সবগুলো পথে কিন্তু পুলিশ রয়েছে, কিন্তু যে পরিমাণ মানুষ রাস্তায় রয়েছে, যে পরিমাণ যানবাহন রয়েছে, আসলে সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা বা আসলে সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করাই এক ধরনের হিমশিম দশা পুলিশ সদস্যদের। এবং আপনাকে জানা রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে সবগুলো পথেই কিন্তু একই রকম অবস্থা বিরাজ করছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই যে সাইনবোর্ড এলাকাটি, সাইনবোর্ডে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অসংখ্য মানুষ তারা ঢাকায় ঢুকেছেন। এবং একটি বিষয় আপনাকে জানা রাখা জরুরি, সেটি হচ্ছে যে যেহেতু অনেকেই বলছেন তাদের কলকারখানা বা দোকানপাট খোলা রয়েছে বা মালিক বলেছে যে আসতে হবে, সে কারণে তারা কিন্তু আসলে গ্রামের বাড়িতে থাকলেও সেখান থেকে তারা কিন্তু ভেঙে ভেঙে কষ্ট করে তারা কিন্তু ঢাকায় ঢুকছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু আসলে ভেঙে ভেঙে বহুদূর পথ পাড়ি দিয়ে তারা কিন্তু আসলে ঢাকায় আসছেন।
আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে মানুষের কিন্তু এক ধরনের স্রোত বইছে এবং আমরা হেমনটি সকাল থেকে কিন্তু আসলে সবগুলো পথেই হেমনটি দেখেছি এবং সেটি ছাড়াও আপনাকে জানা রাখি যে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে সব ধরনের যানবাহনের কোনো না কোনো অজুহাত তারা আসলে দাঁড় করাচ্ছেন এবং সব মিলিয়ে বলা চলে যে শুক্রবার লকডাউন, তারপরে কিন্তু আসলে সড়কের যে অবস্থা সেটি কিন্তু আসলে সাধারণ দিনের মতো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফারিহা। সাইনবোর্ড এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। প্রতি বছরই বর্ষা মৌসুম আসলেই প্লাবিত হয় কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়ে লাখ লাখ মানুষ। তারা ত্রাণ নয়, চান স্থায়ী টেকসই বাঁধ। জনপ্রতিনিধিরাও বলছেন নদী ড্রেজিংয়ের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণ দরকার। আর বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাঁকখালী নদীর দুপাশে বসবাস করছে লাখ লাখ মানুষ। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর প্রবল স্রোতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ঘরবাড়ি, মৎস্যগের ও ক্ষেত খামার সবই পানির তলে। আর পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের শিকার স্থানীয়রা। আমরা পানিতে ডুবে আছি, এই বন্যা কবলিত পানিতে। কেউ দেখার কেউ নেই। বাড়ি থেকে বের হতে পারতেছি না, ছেলে মেয়েকে নিয়ে পানির মধ্যে বন্দি আছি, খাওয়া দাওয়ার কিছু পাচ্ছি না আমরা। প্রতি বছরই বর্ষা আসলে পানিবন্দী হয়ে মানবতর জীবন কাটাতে হয় সবাইকে। তাই ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি প্লাবিত এলাকার মানুষের। বছর মানে এখানে বন্যার পানি প্লাবিত হয় আর কি। একটা যদি বেড়িবাঁধ যদি হয় তাহলে এই মুক্তারকুলবাসী পানিবন্দী থেকে, বন্যা থেকে রক্ষা পাবে। আমাদের খাদ্য সহায়তা এটা হলো সাময়িক, কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে টেকসই একটা বেড়িবাঁধের। জনপ্রতিনিধিরাও চান 2 বছর পর পর নদীতে ড্রেজিংয়ের পাশাপাশি স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের। প্রতি 2 বছর অন্তর অন্তর এখানে বাঁকখালে ড্রেজিং করা হয়, তাহলে আমরা মনে হয় বন্যা থেকে আমরা রক্ষা হব। এখানে প্রায় 5 লক্ষ লোক বন্যা থেকে রক্ষা হবে, আর স্থায়ী বেড়িবাঁধ এখানে করতে হবে। অবশ্য স্থানীয় সংসদ সদস্য বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। বেড়িবাঁধের দাবিটুকু এখন আবার সামনে চলে আসছে। ইনশাল্লাহ আমরা বেড়িবাঁধের বিকল্প নেই, এখানে বেড়িবাঁধ ইনশাল্লাহ আমরা করে ফেলব। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 4 শতাধিক গ্রামের প্রায় 56,000 পরিবার পানিবন্দী। আর পাহাড়ধস ও ঢলে বেশে মারা গেছে 6 রোহিঙ্গা সহ 20 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রতি বছর বর্ষা মৌসুমে অমাবস্যা পূর্ণিমার প্রভাবে বালু ক্ষয়ে ধ্বংস হয় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত। ভাঙন রোধে স্থায়ীভাবে সমাধানের দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড জানায়, সৈকতকে রক্ষায় 950 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জেলা পটুয়াখালী কুয়াকাটার সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ে। এতে বালু ক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। এ অবস্থায় সৈকতের মূল পয়েন্টের 2 পাশে 1.5 কিলোমিটার এলাকায় বসানো হয়েছে বিদেশি ওভেন আর নন ওভেন জিওটিউব। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার প্রবল জোয়ারের ঢেউয়ের তোড়ে বিলীন হওয়ার পথে। এ অবস্থায় গত কয়েকদিনের পূর্ণিমার জোয়ারের তোড়ে সৈকত আবারও ভাঙতে শুরু করেছে। এটি রক্ষায় জিওটিউব দিয়ে সরকার বারবার টাকা খরচ করলেও তা কাজে আসছে না। তাই স্থানীয়দের দাবি স্থায়ী সমাধানের। জরুরি ভিত্তিতে যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, টিউব দেওয়া, সেই টিউবও পরিকল্পনাহীনভাবে এখানে দেওয়া হচ্ছে, যার কারণে কুয়াকাটাকে রক্ষা করা যাচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি মাস্টার প্ল্যান হিসেবে এখানে স্থায়ী বাঁধের নির্মাণের জন্য। কুয়াকাটাকে স্থায়ীভাবে রক্ষার জন্য 950 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পনায় বিনোদনের সকল ব্যবস্থা সহ আধুনিক পর্যটন কেন্দ্রের সকল সুবিধা রয়েছে। এখানে 2.5 কিলোমিটার প্রোটেকশন সহ ওয়াকওয়ে করা হবে, ওয়াকিং ট্রেল করা হবে ইকো পার্কের রক্ষার জন্য, এবং পার্ক দিয়ে বাঁধ সহ শিশু পার্ক, বিনোদন কেন্দ্র, অ্যাকুরিয়াম, সমুদ্র সৈকতটাকে রক্ষা ও উন্নয়ন, এই নামে আমরা যাচ্ছি। সেটা যদি অনুমোদন হয় আমরা কাজ বাস্তবায়নে যেতে পারি। 3,60 লাখ টাকা ব্যয়ে এই বছর টিউব বসানোর প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদে আরও থাকছে, এক প্রকল্পের রাস্তা আরেক প্রকল্পে দেখিয়ে রংপুর সিটি কর্পোরেশনে 48 লাখ টাকা বিলের ঘাপলা। ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি, বহাল তবিয়তে অভিযুক্ত প্রকৌশলী।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী গুলশানে গতরাতে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী ও ওয়াকিটকি সহ নানা অবৈধ জিনিস জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 3.5 ঘন্টার অভিযান শেষে বাসা থেকে বের করে আনা হয় হেলেনা জাহাঙ্গীরকে। এ সময় বেশ প্রফুল্ল দেখা যায় তাকে। মাস্ক খুলে হাসি মুখে হাত নেড়ে অভিবাদন জানান উপস্থিত সবাইকে। সেখান থেকে তাকে নেওয়া হয় র্যাব হেডকোয়ার্টার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান 2-এর 36 নম্বর রোডের 5 নম্বর বাড়ি, যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। তার বিরুদ্ধে মাদক সহ কয়েকটি অপরাধের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়ে র্যাব বলছে বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব। এরপর মিরপুরে হেলেনা জাহাঙ্গীর পরিচালিত অনলাইন টেলিভিশন জয়যাত্রার কার্যালয়ে অভিযান চালায় র্যাব। বৈধ কাগজপত্র না থাকায় রাতেই জয়যাত্রা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় র্যাব। এই টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র নেই। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা 12টি বিমান নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নিলামের কর্মপদ্ধতি ও সুপারিশমালা তৈরির জন্য গঠন করা হয়েছে কমিটি। তবে এসব বিমানের মালিকরা বলছেন ব্যাংকের দেনা শোধ ও তাদের সঙ্গে আলোচনা ছাড়া নিলামের এখতিয়ার নেই সিভিল এভিয়েশনের। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন তারা। হাজেরা শিউলির রিপোর্ট। সিভিল এভিয়েশনের বিপুল অর্থ বকেয়া রেখেই বছরের পর বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে এই 12টি উড়োজাহাজ। এর 8টি ইউনাইটেড এয়ারওয়েজের, 2টি রিজেন্টের আর 1টি করে জিএমজি ও এশিয়ান এয়ারলাইন্সের, যেগুলোর কোনোটি এখন আর অপারেশনে নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজগুলো না সরানোয় কার্গো ফ্লাইট অপারেশনের সমস্যার পাশাপাশি রাজস্ব ক্ষতি হচ্ছে। বারবার চিঠি দিলেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় বিমানগুলোর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এখন বাজেয়াপ্তের পরই নিলামে বিক্রির আয়োজন করা হবে। আইনে তো আসলে কোনো বাধা নাই এই বিমানগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করার। নিলাম করার জন্য আমরা কোন কোন আইনি প্রক্রিয়ায় যাব বা কি আমাদের কর্মপদ্ধতি হবে, এগুলো নিরূপণ করার জন্য স্যার একটা কমিটি করে দিয়েছেন, সুপারিশমালা তৈরি করেছি। অ্যাপ্রুভ করলে আমরা সেই কর্মপদ্ধতিগুলো বাস্তবায়ন শুরু করে দেব। সর্বোচ্চ 8টি উড়োজাহাজের মালিক ইউনাইটেড এয়ারের নতুন পরিচালনা পর্ষদের দাবি, দায়িত্ব নেওয়ার পর সিভিল এভিয়েশনের কোনো চিঠি পাননি তারা। বিমানগুলোর আর্থিক মূল্য অনেক, এর সঙ্গে 1,60,000 শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত। এখানে এয়ারক্রাফট 8টা আছে, এগুলো প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান ইকুইপমেন্ট এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু 50% লাইফ রয়েছে আর কি। হুট করে যদি কেউ বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে, 1,60,000 প্রান্তিক ইনভেস্টরদের স্বার্থ জড়িত, কাজে তাদের স্বার্থটা দেখাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার দেনা শোধের গ্যারান্টি দিয়ে বিমান বিক্রির অনুমতি চায়। আলোচনা ও মূল্য নির্ধারণ না করে বিমানগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিলে তার আইনের আশ্রয় নেবে। সিভিল এভিয়েশন আপনার নিলাম করতে পারে না, কারণ ব্যাংকের দায় দেনা আছে। সিভিল এভিয়েশন আসলেই কত টাকা পায় ছাড়া এটা দেখতে হবে। প্রাইস ঠিক না করে যদি এটাতে যায়, তখন বাধ্যগতভাবে এয়ারলাইন্সকে কোর্টের সাহায্য নিতে হবে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নানা নিয়মের বেড়াজালে বন্দী অস্ট্রেলিয়া বাংলাদেশ টি20 সিরিজ, থাকবে কঠোর নিরাপত্তা, সীমিত বোর্ড পরিচালকদের চলাচলও। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরীর 2 অভিভাবক সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থা দুটি বলছে, মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে।
চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার। মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে, এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 2020 সালের রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরবি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর সিটি কর্পোরেশনে এবার আগের একটি প্রকল্পে নির্মিত রাস্তা সিটি গভর্নেন্স প্রকল্পে দেখিয়ে 48 লাখ টাকার বিল দেওয়ার ঘটনা ধরা পড়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রকে চিঠি দিয়েছে, অথচ ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত একজন প্রকৌশলীকে উল্টো সিটি কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন মেয়র। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। নগরীর কুকরুলের মস্কুর মোড় থেকে একরামুল চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজটি আগেই অন্য একটি প্রকল্পে বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন, কিন্তু 2019-20 অর্থবছরে জাইকার সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় সেটিকে নতুন আরেকটি প্রকল্প দেখিয়ে 48,10,858 টাকার বিল এর ঠিকাদার মেসার্স খায়রুল কবির রানাকে প্রথম চলতি বিল হিসেবে প্রদান করা হয়। এমন দুর্নীতির খবরে ক্ষোভ এলাকাবাসীর। 2 বারকার টাকা নিয়ে একবার কাজ করলেন, তার একবার টাকা কোথায় গেল? টাকা যেগুলো নেছে সেগুলো তো জনগণের টাকা। এরকম অনিয়ম দুর্নীতি দাতা সংস্থার কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে চিঠিতে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেন প্রকল্প পরিচালক। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বদলে এই ঘটনায় জায়গা থেকে চাকরিচ্যুত সিনিয়র কনসালটেন্ট সাখাওয়াত হোসেনকে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী পদে চাকরি দিয়েছেন মেয়র। ঘটনা ধামাচাপা দেওয়া যায়, মুখ বন্ধ করা যায়, সেই কারণে অলরেডি একজনকে নিয়োগ দিয়েছেন, আর একজন নিয়োগের অপেক্ষা রয়েছেন। আমরা এ সকল দুর্নীতি সঠিক তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে শাস্তির আহ্বান রাখছি। বরাবরের মতো দায় কর্পোরেশনের প্রকৌশল বিভাগের উপর চাপিয়ে হুট করে কোনো মন্তব্য করতে চাইলেন না মেয়র। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের কি ডকুমেন্ট আছে, এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগের আলোকে তাদের জবাব কি এবং তাদের ডকুমেন্ট কি, সেগুলো তারা দাখিল করবে। প্রকল্প পরিচালক বলেন, স্পর্শকাতর এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নানা শর্ত আর নিয়মের বেড়াজালে বন্দী অস্ট্রেলিয়া বাংলাদেশ টি-20 সিরিজ। এবার আর শুধু বায়ো বাবলের কড়াকড়ি নয়, সীমিত হয়েছে গণমাধ্যম কর্মী কিংবা বোর্ড পরিচালকদের চলাচল। মাঠে থাকছে না কোনো ব্রডকাস্টারের ক্যামেরা, নিরাপত্তার চাদরে ঝেলে ফেলা হবে গোটা স্টেডিয়াম পাড়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত মেনে কিভাবে আয়োজিত হবে সিরিজটি, তাই থাকছে এবারের প্রতিবেদনে। 4 বছর পর বাঘে টেরায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে করোনাকালে পাল্টে গেছে আগের সব হিসেব নিকেশ। বরাবরই নিরাপত্তাকে প্রাধান্য দেয়া নাক উঁচু অজিরা এবার কোভিড প্রোটোকল নিয়ে আরও কঠোর। এই ইস্যুতে তাদের চাহিদা মোতাবেক জিরো টলারেন্স বিসিবিরও। অস্ট্রেলিয়ার শর্ত মেনে ক্রিকেটার, অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টার, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সবাই আছেন রুম কোয়ারেন্টাইনে। 10 দিনের এই শর্ত পূরণ করতে না পারায় খেলা হচ্ছে না মুশফিক লিটনদের। একই কারণে নেই বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভাও। বোর্ড পরিচালকদের জন্য হোম অফ ক্রিকেটের সদর দরজা বন্ধ হয়ে গেছে আরও আগে। কার্যালয়ে গাড়ি প্রবেশেও আছে বাধ্যবাধকতা।
2 নম্বর গেট নয় বরং 4 নম্বর দিয়ে ঢুকতে হবে সবাইকে। অতিরিক্ত সতর্কতা হিসেবে বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউই ব্যবহার করতে পারবেন না লিফট। এমনকি ভিআইপি স্ট্যান্ডেও খেলা দেখার সুযোগ মিলবে হাতে গোনা কয়েকজনের। কোভিডকালে এমনিতেই মিরপুরে গণমাধ্যম কর্মীদের চলাচল হয়েছে নিয়ন্ত্রিত। এই সিরিজে সতর্কতা থাকছে আরও এক ধাপ বেশি। সীমিত সংখ্যক মিডিয়া হাউস পাচ্ছে অ্যাক্রেডিটেশন। ম্যাচের আগে অনুশীলনের ফুটেজ সংগ্রহ হবে নির্দিষ্ট দূরত্বে, এমনকি ম্যাচ চলাকালীন সীমিত হবে চলাফেরা। অবশ্য এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশের বেলায় শর্তগুলো চাপিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্টো করোনাকালে হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজেই একই কোভিড প্রোটোকল মেনেছে তারা। তাই তো বিসিবি সফলভাবে সিরিজ আয়োজন করতে পারলে আদতে তাতে লাভ হবে দেশের ক্রিকেটেরই। মাহবুব রিমন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় আজও অর্ধশতাধিক মৃত্যু। কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার। সংকটেও নেই বাড়ানোর উদ্যোগ। টিকার মজুতে সিনোফার্মের আরও 30 লাখ ডোজ। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। বালুক্ষয়ে ধ্বংস হয় কুয়াকাটা সৈকত। স্থায়ী সমাধানের দাবি। বাগেরহাটে টানা বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় এলাকা। এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।